আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন মুখোমুখি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন অনন্য ব্যক্তির সঙ্গে, জানার চেষ্টা করি তার শৈশব, কৈশোর, দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা। তো শুরু করা যাক আজকের আয়োজন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। আর আমার সঙ্গে আজকে মুখোমুখি হয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান পরিবেশ বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ আল আমিন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন এবং তার অসংখ্য পরিচয় আছে। নিঃসন্দেহে আমরা আলোচনায় কথা বলবো। স্যার, আপনাকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে সরাসরি যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। স্যার, আমরা অনন্য ব্যক্তিদের নিয়ে আলোচনাটা করি। নিঃসন্দেহে আমাদের দৃষ্টিতে এবং মানুষের দৃষ্টিতে নিঃসন্দেহে আপনি স্যার একজন অনন্য ব্যক্তিত্ব। আমরা সত্যি খুশি আজকে আপনাকে পেয়ে। আমরা আপনার শৈশবের গল্প শুনতে চাই, আপনার জীবনের যৌবনের কথা বলছিলাম। আপনি স্টিল ইয়াং। আমরা তারপরও আমাদের যে পরন্ত সময় এবং আগের সমসাময়িক বিষয়গুলো কথা বলতে চাই। শুরুতে একটু বলতে চাই, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রির অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, পরিবেশ নিয়ে কাজ করেন। এই সময়টা কি করে উপভোগ করছেন? তারপর আমি আপনার শৈশবে ফিরে আসবো। সবচেয়ে যেটা মানুষের ড্রিম জব থাকে, আমি সেই একজন সৌভাগ্যবান ব্যক্তি যে তার ড্রিম জবের মধ্যে আছে। আমি শিক্ষকতা সবসময় পছন্দ করি এবং আমার মনে হয় এই হিসাবে আমি হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আমি শিক্ষকতা করা যেমন পছন্দ, তেমনি আমি শিক্ষকতায় আমার জীবনকে দাঁড় করাতে পেরেছি। এটা একটা বড় ধরনের সাফল্য। পার্টিকুলারলি যে কোনো ছাত্রই চেষ্টা করে তার শিক্ষালয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠে সে যেন শিক্ষকতায় আসতে পারে। ওইরকমভাবে একটা সময় যখন আমি ফরেস্ট্রিতে ভর্তি হই, তখন থেকেই আমি ফরেস্ট্রির শিক্ষক হব এরকম একটা মানসিকতা সবসময় ভিতরে লালিত হয়েছে। তারপর আল্লাহর রহমতে যখন শিক্ষকতায় জয়েন করলাম এবং শিক্ষকতার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে, সেই ছোট বলে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, ইনস্টিটিউটের ডিরেক্টর, হলের প্রভোস্ট, এখন ডিন। এটা কি স্যার এরকম ছিল যে আপনার ছোটবেলায় নিশ্চয়ই আপনিও বলেছেন যে ইউর এম ইন লাইফ, আপনি কি কখনো বলতেন যে আমি শিক্ষক, আপনি লিখেছেন কিনা? না সবাই যেরকম ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সেরকম লিখতেন? আমরা যখন এসএসসি পরীক্ষা দিই তার আগ পর্যন্ত তো মাই এইম ইন লাইফ আমরা নিজেরা লিখতাম। আমার মনে আছে আমি এইম ইন লাইফ যে রচনাটা শিখেছিলাম এটা একটু অন্য টাইপের ছিল। আমার ইচ্ছা ছিল মানে হিস্টোরিয়ান হবে। ওই আমার যিনি ইংরেজি শিক্ষক ছিলেন, তখন তো আমাদের এত প্রাইভেট পড়তে পারতাম না, ক্লাসে যে পড়াতো যে স্যার বলতো যে সবাই যদি একরকম লেখে তাহলে কিন্তু হবে না, তাইলে কিন্তু তোমার বেশি মার্কস দিবে না, তোমার লেখাটা একটু অন্যরকম হতে হবে, অন্য ধাঁচের হতে হবে, যেন শিক্ষক এটা পুরাটা পড়েন, তোমার ইংরেজির ব্যুৎপত্তিটা কেমন সেটা বুঝতে পারেন। সে আমার এই স্যারের নাম ছিল নুরুল করিম স্যার, এই কক্সবাজার গভর্নমেন্ট হাই স্কুলে। তো উনি যখন এটা বললেন আমাকে, আমরাও শুনলাম সবাই। তারপরে আমি বললাম যে তাহলে কী হওয়া যায়, যেটা সবাই দেখলাম ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব শিক্ষক এরকম হবে। তখন আমার ওই পাশে আমার এক আত্মীয় ছিলেন, উনি ছিলেন অ্যাকচুয়ালি হিস্ট্রি থেকে পাশ করে আসছিলেন ওই ঢাকা ইউনিভার্সিটির। তো আমাদের পাশের ফ্ল্যাটেই থাকতেন। তো ওনার কাছে হিস্ট্রিয়ানদের মানে ইতিহাসবিদদের গল্প শুনতাম। তো ওই থেকেই আমি একটা প্লট চিন্তা করেছি এবং সেই অনুযায়ী লিখেছি। এই জন্য স্যার এটা তো ছিল হচ্ছে আপনি লেখার জন্য লেখা, হ্যাঁ, কিন্তু আপনি আসলে আমি ভাবনা জগতে কি আপনার আসলে কোনো মানসিক জিনিস আপনাকে মনে পড়ে কিনা? একদম ছোটকালে ভাবতাম শুধু পাইলট হব, কারণ বিমান দেখতাম আর পাইলট হওয়ার চিন্তা করতাম। এটা হয়তো প্র্যাকটিক্যাল না হলেও হয়তো এটা হচ্ছে একটা মানে যে প্র্যাকটিক্যাল, মানে যেমন আপনার আমার একদম ছোটকালটা কেটেছে হলো ওয়েস্ট পাকিস্তানে, পশ্চিম পাকিস্তান। এটা বাবার কারণে, বাবা চাকরি করতেন ওখানে। ওই তখন ওই বিমানে যেতাম, বিমানে নানার বাড়ি দাদার বাড়িতে ফেরত আসতাম। গল্পের ছলে চলে আসছে স্যার, আপনার শৈশবেই চলে আসছে। আপনার শৈশবের কথা বলছিলেন, ওয়েস্ট পাকিস্তান থেকে বাংলাদেশে ব্যাক করলেন বাবার চাকরির কারণে। বাবা চাকরি করতেন, সরকারি চাকরি? হ্যাঁ, সরকারি চাকরি করতেন উনি, ওই আমাদের বিসিএস অ্যাডমিন ক্যাডার। তো এখানে এসে উনি প্রথমে
কুমিল্লাতে পোস্টেড হলেন। কুমিল্লাতেই আমার পড়া শুরু আর কি, 1, 2 এর মধ্যে আবার বদলি না, এর মধ্যে আপনার 71-এর মুক্তিযুদ্ধ এসে গেল। এই সময় এটা খুবই একটা, তখন কিন্তু আমি সবই বুঝি, একেবারে যে বুঝি না তা না, আমার পরিষ্কার সব মনে আছে। 7-8 বছর আমার ক্লিয়ারলি মনে আছে, ক্লাস 2-তে পড়ি আমি। এবং ওই আমাদেরকে পাঠিয়ে দেওয়া হলো আমাদের নানার বাড়িতে, ওই 14 গ্রামের ওদিকে। তো ওখানে থাকলাম কয়েক মাস। আসার সময় আবার রিকশায় করে, আপনি চিন্তা করেন 14 গ্রাম থেকে কুমিল্লা শহরে আসলাম। এসে দেখলাম, আসার সময় দেখলাম সব রাস্তাঘাট ভাঙা, রিকশায় করে এক রিকশা কদ্দূর নেয়, আবার অন্য রিকশায় উঠি, এভাবে করে কুমিল্লা শহরে এসে গেলাম। এটা কুমিল্লা বোধহয় স্বাধীন হয়েছিল 8-9 ডিসেম্বর এরকম আর্লি। তখন যে বোম্বিংগুলো হয়েছিল, এবং সবচেয়ে বড় কথা, আমার চোখের সামনে থেকে আমার বাবাকে মিলিটারিরা ধরে নিয়ে যায়। এই স্মৃতিটা আমি জীবনে ভুলব না। মানে ইন ফ্রন্ট অফ মি, আমি দাঁড়ানো, আমার বাবাও দাঁড়ানো, উনি সরাইলের সিও সাহেবের সাথে কথা বলতেছিলেন। এই সময় হঠাৎ করে এক পাকিস্তানি ক্যাপ্টেন একদম বড় একটা বন্দুক ওনার দিকে তাক করে বলল যে হ্যান্ডস আপ। আমি সাথে সাথে হাত তুললাম, আমি পাশেই দাঁড়ানো। আমি তো মানে কিছুক্ষণ তাকিয়ে দেখলাম যে আব্বুকে ধরে নিয়ে চলে যাচ্ছে আমার সামনে। আমার মাকে এসে আমি বললাম, মা ডিসি সাহেবকে ফোন করলেন। ডিসি সাহেব বললেন যে ওনাকেও ঘিরে রাখছে, হয়তো ওনাকেও নিয়ে যাবে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে আমার বাবাকে নিয়ে যাওয়ার পরে ওখানে যে মিলিটারি অফিসার ডিল করতেছিলেন, উনি আমার বাবাকে চিনতে পেরেছিলেন। সম্ভবত করাচিতে বা পেশোয়ারে আমাদের কাছে কিনারের বাসায় থাকতেন ওই ভদ্রলোক। তো ওই ভদ্রলোক ওনাকে দেখে ছেড়ে দিচ্ছেন, কিন্তু বাকি দুজনকে কিন্তু মেরে ফেলেছে। আপনি কুমিল্লাতে লেখাপড়া পরে আবার কোথায়? তারপরে গেলাম চাঁদপুর। চাঁদপুরে আমার মনে আছে 5, 6, 7, 8-এ উঠে আবার এর মধ্যে প্রাপ্তিও আছে আপনার। আমি এই চাঁদপুরে গিয়ে আমার একজন বন্ধু পেলাম। এটা হলো অনেকটা শরৎচন্দ্রের ইন্দ্রনাথ ছিল যে আপনার একটা ক্যারেক্টার, অনেকটা এই টাইপের, মানে খুবই দুরন্ত, এবং যে একা একা, ধরুন 5-6-এর একটা ছেলে একা একা একটা নৌকা নিয়ে ডাকাতিয়া নদীতে চলে যায়, আপনি যেতেন? এবং তার সঙ্গী হলো আমি। মানে আপনিও সেই সাহস, মানে আমাকে সেই সাহস, আমাকে সাঁতার শেখানো, যে বলে না তোরে নেওয়া যাবে না কারণ তুই সাঁতার জানোস না। তা আমি ওর সাথে সাথে সাঁতার শিখলাম। কক্সবাজারে আমি 8, 9, 10 এসএসসি পাস করি, এসএসসি পর্যন্ত। এসএসসিতে যখন যাই, এইটা হলো আমার গোল্ডেন এরা অফ মাই লাইফ আমি মনে করি। কক্সবাজারের সময়টা হলো ওখানে গিয়ে যে বন্ধু বান্ধব পেলাম, এরা প্রথমে আমার সাথে মিশতো না খুব বেশি, কারণ আমি শুদ্ধ ভাষায় কথা বলি। ওটা ওদের নিজের লোকাল ডায়ালেক্ট, চট্টগ্রামের ভাষা এইটা। তখন আমি বুঝতে পারলাম যে আমাকে তো চাটগা শিখতে হবে, নাহলে কথা বলতেছে আমি বুঝি মাঝে মাঝে অনেক কথা, যেমন ওরা মাঝে মাঝে এতে তো ছাপান্না হতা হওয়া, এতে হয়ে লাভ নাই। চিটাগাংয়ের ভাষা চেষ্টা করলাম রপ্ত করতে, মোটামুটি আল্লাহর মতে এখন না, আই ক্যান ডু ইট। এবং ওই বন্ধু বান্ধব যেগুলো পেয়েছিলাম, দে আর রিয়েলি গুড, স্টিল আমার মানে মনের মধ্যে ওরা গেঁথে আছে, এবং এখনো কক্সবাজার গেলে আমি হারিয়ে যাই ওদের মধ্যে। আপনি কলেজে চলে আসলেন, তারপর যেটা আপনি দেখেন, স্কুল লাইফের ড্রিম হলো আমাদের তখনকার, আমরা সবাই চিটাগাং কলেজে পড়বো বা ঢাকা কলেজে পড়বো, যে পারে। তা আমি যথারীতি আপনার ঢাকা কলেজের জন্য, আমি যেহেতু প্রথমে আমি স্কুলে স্কলারশিপ পেলাম 8-এ, তার আগে 4-5 বছর ওই স্কুলে কোনো স্কলারশিপ পায়নি। ওইটা পাওয়ার পর থেকে স্যাররা আমাকে খুব আদর টাদর করলো এবং আসলে কেয়ার করলেন ওনারা। তারপরে এসএসসির যখন রেজাল্ট হলো, তখন সবাই বললো না তুমি ঢাকা কলেজ বা চিটাগাং কলেজে যাও, স্যাররাই বললেন। আমিও বাসায় বললাম এটা, আমার বাবাও অ্যাগ্রি করলেন।
তো কারণ উনিও চিটাগাং কলেজে পড়েছেন। তা আমি প্রথমে আমি বললাম না আমি ঢাকা কলেজে পড়ব। তো ঢাকা কলেজের উদ্দেশ্যে রওনা হলাম বাসা থেকে। চিটাগাংয়ে আমার চাচা তখন ডেপুটি ইলেকশন কমিশনার ডিইসি, এখানে জামাল খানে থাকেন। তো ওনার বাসায় উঠেছি। ওখান থেকে আমি বলে যে এখানে চিটাগাং কলেজে পরীক্ষা হচ্ছে, এটা দিয়ে যায় আগে। তো আমি ওটা দিতে গেলাম, ভালো সুন্দর দিলাম এবং টিকে গেলাম। আল্লাহর রহমতে ইন্টারমিডিয়েট পাশ করলাম, তারপরে ফরেস্ট্রিতে ভর্তি হলাম চিটাগাং ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে এইখানে কিন্তু আমাদের সিরিয়াস পড়াশোনাটা শুরু। আমি এখান থেকে গ্র্যাজুয়েশনটা করি, অনার্সটা করলেন এখানে? তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনটা আমি করি হলো জর্জ অগাস্ট ইউনিভার্সিটি, জার্মানির গটিঙ্গেন ইউনিভার্সিটি বলে। এটা হলো পপুলেশন জেনেটিক্স অ্যান্ড আইসোজাইম অ্যানালাইসিসের উপরে কাজটা ছিল আমার। আপনি তো পিএইচডি হোল্ডার। পিএইচডিটা করেছি হলো আপনার ইউনাইটেড কিংডমের ইউকের ইউনিভার্সিটি অফ ওয়েলস থেকে, ওখান থেকে। আর পোস্ট ডক্টরাল করেছি, পোস্ট ডক্টরাল রিসার্চ হয়েছে আমার ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা আর ইউনিভার্সিটি অফ মিজৌরি। বেশ কটা প্রকাশনা আছে, বই আছে আর কি। সেই প্রকাশনা সেটি নিয়ে আপনার কোনো স্বপ্ন অথবা আনন্দের দিন আছে কিনা? আপনার জীবনে ধরেন অনেক খুশির খবর থাকে এরকম। জীবনে মানুষের কিছু শ্রেষ্ঠ খুশির দিন থাকে। হ্যাঁ, একটা শ্রেষ্ঠ খুশির দিন অবশ্যই যেদিন আমি হজ সম্পন্ন করি, সেটা আমার জন্য নিঃসন্দেহে এটা আমার জন্য বড় ঘটনা আমার জীবনে। কিন্তু আরেকটা খুশির দিন, মানে আমার মনে হয় যে শ্রেষ্ঠ ঈদের দিনের মতো আমার খুশি লেগেছে, সেটা হলো আমার অনেকগুলোই প্রকাশনা আছে। আমি একটা বই লিখেছিলাম, সেই বইটা প্রকাশিত হয়েছে। এই বইটা প্র্যাকটিক্যালি অনেকগুলা রিসার্চের একসাথে করা, এবং তার সাথে তার ব্যাকগ্রাউন্ড যে থিওরিগুলো আছে, ওই থিওরিগুলো সামনে আমি দুটো বই দেখতে পাচ্ছি। যেমন এইটাই, এই একটা বই, যেমন এটার কথা বলছিলাম, ভিজুয়ালাইজিং এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট কনজার্ভিং ক্লাইমেট কনসিডারিং ক্লাইমেট চেঞ্জ সিনারিওস। এই যে এই বইটা যখন আমি লেখার পরে প্রকাশিত হয়, আমি ক্লাস নিচ্ছিলাম একদিন। সেই ক্লাসের মধ্যে হঠাৎ আমাকে খবর দেওয়া হলো যে ইউএস এমবেসি থেকে ফোন করেছে, স্যার আপনি কি একটু ধরবেন নাকি? আমি বললাম যে না, আমি একটু পরে ওনাদের সাথে আলাপ করব ফোনে, আমি ক্লাসটা শেষ করে নিই আগে। তো আমি ক্লাসটা শেষ করে গেলাম, গিয়ে তারপরে ওনাদের সাথে আলাপ করলাম। আলাপের প্রেক্ষাপটে আমি জানতে পারলাম যে ওনারা আমার এই বইটার 8টা কপি চাচ্ছেন। আমি তো খুব অবাক হয়ে গেলাম। সাধারণত 1টা 2টা কপি চাই, 8টা কপি কেন? আপনি জানতে চাননি কেন তারা চাচ্ছে? আমি জানতে চেয়েছি যে 8টা কপি কেন। তখন ওনারা উত্তরে যেটা আমাকে বললেন যে ইউএসএ থেকে ওনাদেরকে অনুরোধ করেছে 8টা ইউনিভার্সিটি তারা এই বইটার 1টা করে কপি চায়। এবং আমি হতবাক হবেন, এগুলো হলো আমাদের ড্রিম ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, টেক্সাস AM ইউনিভার্সিটি, এরকম A+। আমার জন্য হলো একটা বিশেষ পাওয়া, কারণ আমার মতো একজন ক্ষুদ্র লেখক এবং শিক্ষক, এবং এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি তো একটা কর্নারেই আছি। সারা পৃথিবীর প্রেক্ষাপটে বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তার মধ্যে আমি আবার চিটাগাং ইউনিভার্সিটিতে আছি। এইখান থেকে ওরা নিয়ে দেখতে আমার বই পড়তে চায়, এটা আমার জন্য একটা বিশাল পাওয়া ছিল। মানুষের তো রিভার্স সাইডও আছে নাকি, মানে দুঃখের বড় কোনো কষ্ট দুঃখ আছে কিনা? এরকম একটা বড় কষ্ট, অপ্রাপ্তি, মানে একটা কষ্ট শেয়ার করতে পারি আপনার সাথে। সেটা হলো আমি ইউনিভার্সিটি থেকে পাশ করার পরেই কিছুদিন পরে কমনওয়েলথ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি, এবং লাকিলি আই ওয়াজ সিলেক্টেড ফর কমনওয়েলথ স্কলারশিপ। তা আমি কমনওয়েলথ স্কলারশিপে যাব, এবং আমার প্লেসমেন্ট হয়েছে হলো অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। আমি আরও খুশি যে অক্সফোর্ডের মতো জায়গায় আমি পড়বো, এটা অবশ্যই একটা ড্রিম স্টেট। কিন্তু যে সাধারণত অক্টোবর মাসে যায় সবাই, আমি বোধহয়
সেপ্টেম্বরের দিকে অগাস্টের শেষের দিকে হঠাৎ জানতে পারি যে আমার যাওয়া হচ্ছে না অক্সফোর্ডে। কেন? বলে আমার যিনি সুপারভাইজার ছিলেন উনি আমাকে সুপারভাইজ করতে পারবেন না, কারণ উনি আরেকটা বড় স্কলারশিপ পেয়েছেন, কুইন এলিজাবেথ স্কলারশিপ, যেটা তো ওয়ার্ল্ড ট্যুর দেওয়া যাবে এরকম একটা। এখন সেইখানে আমাকে উনি, আমার যেহেতু সাবজেক্টের সাথে রিলেটেড, উনি আমাকে ইউনিভার্সিটি অফ ওয়েলসে ট্রান্সফার করে দিয়েছে। তা আমি আবার ওয়েলসে, তখন তো আর ইন্টারনেট ছিল না আপনার, আবার চিঠি লিখলাম, আবার চিঠি গেল, এই চিঠি দেয়া নেয়া করতে করতে আমার অক্টোবর শেষ, নভেম্বর এসে গেছে। পরে আমাকে কমনওয়েলথ স্কলারশিপ কমিশন বললো যে না, তোমার এবার আমরা তোমার এটা উইথড্র করলাম, পরবর্তীতে তুমি আবার অ্যাপ্লাই করো, তারপরে দেখা যায়। দেখ, শেষে আমি আমার সেই ইউনিভার্সিটি অফ ওয়েলসেই আমি পিএইচডি করলাম। কিন্তু ওই দুঃখটা আমার বেশ লেগেছিল। আপনার একটু ব্যক্তিগত জীবনে আসি, আপনার যদি আপনার আপত্তি না থাকে, আপনার বিয়ে, প্রেম, এরকম কিছু ছিল কিনা, পরিচিত ছিল কিনা, অ্যাফেয়ার ছিল কিনা? অ্যাফেয়ার এগুলা বলা হতো, তবে বিয়েরটা আপনাকে আমি বলি। বিয়েরটা হলো যে বিয়ের জন্য আমার বাবা মা যখন, মা বিশেষ করে যখন পিড়াপিড়ি করছিলেন, তো তখন আমি জার্মানি যাওয়ার কিছুদিন আগে, তখন আমি বললাম যে ঠিক আছে আপনি দেখেন একটা মেয়ে, যে আপনার দেখে টেকে ঠিক করেন তাহলে কেমন হবে। তো আমি যখনই বাসায় যেতাম তখনই সবাই বলতো একটা মেয়ে আছে, তুমি দেখবা কিনা একটু বলো। তারপর আমি আমার মাকে একান্তে ডেকে বললাম যে আপনার কাছে আমি দেখতে খুব সুন্দর, আপনি আমার জন্য কোনো খারাপ মেয়ে পছন্দ করবেন না, বা দেখতে অসুন্দর মেয়েকে পছন্দ করবেন না, কিন্তু মুশকিল হলো মেয়ের তো আমাকে দেখে পছন্দ হইতে হবে। আপনি বরং যে মেয়েকে পছন্দ করেছেন ওনাকে বলেন আমাকে দেখে উনি বিয়ে করতে রাজি আছেন কিনা। এইটা আমার মা তো খুবই হতবাক, কিন্তু আমি যেহেতু এটাতে অনর, তখন উনি ম্যানেজ করলেন ওরে আনতে, মানে কোণে আপনাকে দেখতে আসলো। তারপরে দেখলেন উনারাও সবাই অবাক যে এই কি কারবার। তারপরে যাই হোক আমি দেখলাম যে উনি খুবই সুশ্রী আমার চেয়ে। তাই আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে দেখেন আপনি আমাকে বিয়ে করবেন কিনা। তারপর উনি অবশ্যই পজিটিভ নোশন দিয়েছেন, নাহলে তো বিয়ে হতো না। আপনার ছেলে মেয়ে? আমার ছেলে মেয়ে, আমার 2 ছেলে 1 মেয়ে। প্রথম ছেলে হলো রাগিবা বিন নেহাল ওর নাম, ওর ঢাকা ইউনিভার্সিটি থেকে রোবোটিক্সে পাশ করে ওই মনবসু স্কলারশিপ, যেটা বলে নেক্সট স্কলারশিপ, ওটা নিয়ে ও এখন টোকিও ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পিএইচডি করছে। সেকেন্ডটা স্যার এমআইএসে পড়ে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আইইউবিতে পড়ে। আর কন্যা হলো ক্লাস 8-এ পড়ে। আমরা স্যার অনুষ্ঠানের অনেকটাই শেষের দিকে, আমরা একটু যেহেতু আমি একটু স্বপ্নটা শুনতে চাই আপনার। আপনি যেই স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন, স্পেশালি মাঝ সময়ে লেখাপড়ার, আপনি একজন পরিবেশ বিজ্ঞানী, আপনার লেখাপড়া শুরু হয়েছে, যে আপনি আমি শুরুটা করেছিলাম যে আপনার এনজয় করছেন কিনা, আপনার এই সংক্রান্ত স্বপ্ন আছে কিনা, যে আসলে আপনি পরিবেশ নিয়ে কাজ করছেন, বাংলাদেশের এনভায়রনমেন্ট, বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনার একটা অ্যাডভান্টেজ আছে, আপনার বাবার চাকরির কারণে বাংলাদেশের চষা হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, তো সামনে কি আপনি দেখছেন আর কি আপনার ক্যারিয়ারে? অবশ্যই আমার একটা সিরিয়াস স্যাটিসফ্যাকশন আছে। অনেকের জব স্যাটিসফ্যাকশন কম থাকে, কিন্তু আমার খুবই ভালো। আমার সকালবেলা একটা ক্লাস নিয়ে আসলে বা ছাত্রদের সাথে নিয়ে আসলে এটা আমার পুরা সারাদিনের জন্য ভিটামিনের মতো কাজ করে। আমি যদিও বা ডিন অফ ফ্যাকাল্টি অফ সায়েন্স, কিন্তু আমি সকালে চেষ্টা করি একটা ক্লাস নিয়ে নিতে প্রথমে। তো এই যে এইভাবে চলা, এবং শিক্ষকতা পেশা কিন্তু কে কীভাবে নেয় জানি না, কিন্তু এটা খুবই মজার পেশা। এই যে প্রতিদিন সকাল বিকাল ছেলে মেয়েদেরকে দেখি, এবং আমাদের যে কালচারাল এবং নর্মস ভ্যালুসগুলো আছে, শিক্ষকের সাথে ছাত্রছাত্রীর যে সম্পর্ক, এইটা অনন্য, এটা পৃথিবীর কোথাও নেই, এত সুন্দর সম্পর্ক। এবং এইটা এই জন্য আমি খুব এনজয় করি, এবং আমি মনে করি যে আল্লাহর রহমতে আমাদের ছাত্রছাত্রীরা খুবই, শিক্ষার্থীরা পার্টিকুলার খুবই স্টিমড এবং আশাবাদী আমি খুব বেশি এদেরকে নিয়ে। কারণ এরা যে কোনো টেকনোলজিকে কুইকলি গ্র্যাব করে নিতে পারে এবং দে ইউজ ইট। আপনি দেখেন না, নতুন বাংলাদেশের সত্যিকারের নূতন স্থপতি হলো এই ছাত্রছাত্রীরাই।
ওরাই রিয়েলাইজ করছে না না এটা এভাবে তো চলতে পারে না। আপনি এই কারণেই যে তাদের স্পর্শটা আপনি হ্যাঁ, আমি অনুভব করেন। অলওয়েজ এনজয় করি। আমি আমার জীবনের আমি তো ওদের সাথে যখন থাকি আমার নিজেকে কখনোই বৃদ্ধ মনে হয় না যতক্ষণ না আমি আয়না দেখি। তার আগ পর্যন্ত আমাকে মনে হয় আমি ওদের মতোই আছি। আপনার প্রতি শুভকামনা থাকলো। স্যার, আপনাকে আবারও অশেষ অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যে আমাদের কাছে সময় দিয়েছেন। দর্শক, কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আল আমিনের সঙ্গে। তিনি তার জীবনের অনেক না বলা গল্প আমাদের সঙ্গে শেয়ার করেছেন। নিঃসন্দেহে আপনারা উপভোগ করেছেন। আমরা আগামী পর্বে মুখোমুখিতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশা নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। যেতে যেতে বলতে চাই, যথারীতি আমরা চাই একটি বৈষম্যহীন ন্যায্যতার বাংলাদেশ। আমরা চাই দায় এবং দরদের একটি সমাজ। আল্লাহ হাফেজ।